গাড়ি আবার এসে থামল সেই স্মরণীয় স্থানে, যেখানে পথ চেয়ে দাঁড়িয়েছিল হিমেল। কয়েক ঘন্টার ব্যবধানে কত কিছুই না ঘটে গেল। এখন আবার সবকিছু এলোমেলো। অবনীর দু চোখ ঘোলাটে হয়ে এলো। সে পাশে থাকা ভদ্র মহিলাকে বলল সেই মুহূর্তের কথাগুলো। গাড়ি থেকে নেমে অবনী ওই ভদ্র মহিলা ও তার হাজবেন্ড একত্রে একটা ট্যাক্সি করে হোটেল মালিকের বাসায় এসে পৌঁছালো। কলিং বেল বেজে উঠল। হোটেল মালিকের বউ দরজা খুলল। আপু, আমাকে আপনারা আর ফিরিয়ে দিবেন না প্লিজ। আমার যে আর যাওয়ার জায়গা নেই আপু। হিমেল কোথায় আপু? দেখুন, আমার পরিবারের জন্য আপনারা আমায় কেন ঘৃণা করছেন? আমি তো তাদের ছেড়ে আপনাদের আশ্রয়ে এসেছি। আমার ভুলটা কোথায় বলুন? অবনী ভীষণভাবে কাঁদতে লাগলো। হোটেল মালিকের বউ সবাইকে বসতে দিল আর ভাবলো হয়তো ওনারা অবনীর পরিবারের সদস্য। আচ্ছা, তুমি আর কান্নাকাটি করো না বোন। এবার যেহেতু তোমার সাথে ওনারা আসছেন, আমি তোমার ভাইয়াকে বলবো তিনি যেন সব ভালো সমাধান দেন। আপনি আমাদের কি ভেবেছেন জানি না, আমরা তার পরিবারের কেউ না। মেয়েটা একা খুব ভয় পেয়েছিল, তাই তাকে নিয়ে আসলাম। আমি আর সেই একই গাড়িতে ছিলাম। আমরা দুজনেই অ্যাডভোকেট। আমরা খুলনা স্থানীয়। আপনার কাছে অনুরোধ রইল, মেয়েটা সত্যি ভীষণ অসহায় হয়ে পড়েছে। একটা মেয়ের কষ্ট প্রথমে মেয়েরাই ভালো বোঝে। আপনি তার জন্য সুব্যবস্থা করুন। আর কোনো হেল্প লাগলে আমার কার্ডটা রাখুন, আমাদের ইনফর্ম করবেন। পকেট থেকে 4টা কার্ড বের করে 2টা অবনী আর 2টা হোটেল মালিকের বউকে দিয়ে তারা চলে গেল। দরজা বন্ধ করে অবনীকে নিয়ে হোটেল মালিকের বউ ফোন দিল হিমেল ও হোটেল মালিকের কাছে। হিমেলের ফোন বন্ধ আর হোটেল মালিক ফোন ধরল। কই আছো? এখনই বাসায় আসো। হিমেল ভাইকে নিয়ে অবনী আপু আসছে। তড়িঘড়ি করে হোটেল মালিককে নিউজটা দিল তার বউ। হোটেল মালিক তখন হিমেলের বড় ভাইয়ের পাশে ছিলেন। তিনি বিষয়টা হিমেলের বড় ভাইকে জানালেন এবং তারা রিক্সা করে দ্রুত হোটেল মালিকের বাসায় পৌঁছালো। হিমেল তখন অবধি অবনীর ফিরে আসার বিষয়ে কিছু জানে না। হোটেল মালিক আর হিমেলের বড় ভাই একত্রে বাসায় ঢুকলো। হোটেল মালিকের বউ অবনীকে বলল, হিমেল কোথাও হয়তো পালিয়েছে, তাই তার বড় ভাই আসছে। তুমি ইনাকে ইমপ্রেস করো, তা না হলে সব আবার খোলাটে হয়ে যাবে। আমরা তো আছি, বোঝো না? আমরা যতই তোমাদের ভালোবাসি না কেন, আমরা তো আর তোমাদের বিয়ে দিতে পারবো না। যা করার হিমেলের অভিভাবকরাই করবেন। তুমি তোমার সব কথা তাকে বলো। এগুলো বুঝিয়ে অবনীকে নিয়ে এলো হোটেল মালিকের বউ। হিমেলের বড় ভাইকে দেখিয়ে হোটেল মালিকের বউ বললেন, অবনী, এই যে হিমেলের বড় ভাই। আসসালামু আলাইকুম। আস্তে করে সালাম দিল অবনী। হিমেলের বড় ভাই অবনীর দিকে তাকিয়ে সালামের উত্তর দিল আর দুজনকে বসতে বলল। অবনী আর হোটেল মালিকের বউ বসলেন। এবার হিমেলের বড় ভাই বলল, আচ্ছা, তোমার বাসা কোথায়? হিমেলা তো দূরের একটা ছেলে, তাকেই বা কেন এত বিশ্বাস করতে গেলে? আমার বাসা ঢাকাতে। কোথায় ঢাকা আর কোথায় খুলনা একবার ভেবে দেখেছো? বাবা মা সন্তান খুব যত্ন করে বড় করে। তোমার বাবা মা যা চাইছেন ওটাই ভালো। কেউ কি চায় তার মেয়ে একটা বেকার ছেলেকে নিয়ে সারা জীবন চলে পড়ে অনুরূপ? তোমরাও একদিন বাবা মা হবা, তখন বুঝতে পারবে এত কষ্ট, এত বড় কষ্ট তোমরা পরিবারকে দিচ্ছ। হিমেল তো একটা বেকার ছেলে, তাছাড়া আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাওয়ার মতোই আমাদের সংসার। আমার বাবার কোনো সম্পদ নেই, ভাইয়েরা যা করেছি তার নিজের গায়ে খেটে করছি। তুমি আজ আবেগ নিয়ে মেতে আছো, একদিন এই আবেগ আর থাকবে না বোন। তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, তাদের কথা মতো চলো, ভালো থাকবে সারা জীবন। অবনীর মনের ভাব বোঝার জন্য হিমেলের বড় ভাই কথাগুলো বলল। ভাইয়া, আমি হিমেলকে অনেক ভালোবাসি। আমি আপনাদের পরিবারের সবাইকে কম বেশি চিনি। আর আপনাদের পারিপার্শ্বিক অবস্থার কথাটাও আমি জানি। আমি সব রকম পরিবেশে বসবাস করতে পারি। আমি আর ফিরে যেতে চাই না। অবনী কান্নাজড়িত কণ্ঠে বলল, শহরের মেয়ে, গ্রামে অজপাড়া গায়ে থাকতে পারবা না? আমি তোমার ভাইয়ের নাম্বার নিয়েছি, হিমেলের থেকে ফোন দেব, ওনারা আসলে চলে যাও। আমরা নির্ভেজাল মানুষ, ঝামেলা পছন্দ করি না বোন। অবনী দৌড়ে হিমেলের বড় ভাইয়ের পায়ে ধরে করজোরে মিনতি করতে লাগলো। ভাই, আমার দাদার কাছে ফোন দিয়ে না প্লিজ। আমি আপনার ছোট বোনের মতো। আমাকে আপনার ফিরিয়ে দেবেন না প্লিজ। আমি মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। হিমেলকে ছাড়া আমি কাউকে নিয়ে থাকতে পারবো না, কখনো না। আরে পা ছাড়ো, বোকামে বসো ওখানে। অবনী পা ছেড়ে পাশের সিটে বসলো।
আমি হিমেলকে অনেকবার বলেছি তোমাদের সম্পর্কের কথা আসলে আমি বা আমরা কিছুই জানি না। ও অনেক চাপা স্বভাবের কারণে কিছুই কাউকে কিছু বলতে চায় না। এখন ভাবলাম তোমার মনের অবস্থা জানতে হবে। তুমি আবার ভেবো না আমি কোনো কিছু বানিয়ে বানিয়ে বলেছি। আমার কথাগুলো একদম সঠিক, আমরা গরিব মানুষ। তুমি সব জেনে শুনে থাকলে আমি রাখের ব্যবস্থা করতে পারি। ভাই আমি মৃত্যুর আগ পর্যন্ত হিমেলকে ছাড়া থাকতে পারবো না। আপনাদের কাছে জীবিত অবস্থায় এসেছি আমি। আমার যাওয়ার বেলায় যেন লাশ হয়ে যায় এই দোয়াটা করবেন। এগুলো বলতে নেই। আল্লাহ যা চান বান্দার ভালোর জন্য চান। এখন তোমাকে নিয়ে আমি কি করি বলো তো? তোমার তো বয়স হয়নি, আর তোমার বাবা মা তো আসবেন আমাদের ধরতে, তখন কি হবে? তাই তাওই মাওই তো পিটাবে আমাদের। মৃদু হেসে উঠল হিমেলের বড় ভাই। হিমেলের বড় ভাইয়ের মুখের তাওই মাওইমা শুনে অবনীর মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। হিমেলের বড় ভাই অবনী হোটেল মালিকের বউ আর হোটেল মালিককে সাথে করে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা করলো। অবনীকে দেখে গ্রামের অনেকে প্রশ্ন করলো, সে কে? হোটেল মালিকের বউ উত্তর দিল, আমার মামাতো বোন। হিমেলদের বাড়িতে সবাই অবনীকে দেখে ভীষণ পছন্দ করলো। হিমেল তখন বাড়িতে ছিল না। রাত প্রায় 9টার দিকে হিমেল বাড়িতে আসলো গ্রামের একটা ছেলের সাথে। অবনী তখন ঘরে ছিল। হিমেল বাড়িতে এসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তার বড় ভাবে সেখানে রান্না করছিল। কি ব্যাপার ভাবি, তুমি এত রাতে আবার কান্না করছো কেন? হিমেল অবাক দৃষ্টিতে প্রশ্ন করলো তার বড় ভাইয়ের বউকে। বাড়িতে মেহমান আসছে, মেহমান না বললেও হয়, বাড়ির মানুষও বলা যায়। মৃদু হেসে হিমেলকে উদ্দেশ্য করে বলল তার বড় ভাবি। কোন মেহমান? আবার বাড়ির মানুষ মানে? পাগল টাগল হয়ে গেলে নাকি রান্না করতে করতে? যে সুন্দর তো দেখছি, পাগল তো হওয়ারই কথা। দেবর যদি পাগল হইতে পারে, ভাবি হবে না, তা কি হয়? হিমেল তার ভাবির কথায় রহস্যের গন্ধ খুঁজে পেল। তাই সে আর এক মুহূর্তও দেরি না করে তার মায়ের রুমে গেল। রুমে ঢুকেই হিমেল থ হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের বিছানার উপর একই সাথে দুটো প্রিয় মুখ, দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। এই যেন হাজার বছর পর হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার অনুভূতি। অবনীর আনন্দ অশ্রু টলটল চোখ দুটি শান্ত হলো হিমেলকে দেখে। হিমেল, আয় এইদিকে আয়। তুমি এখানে কিভাবে? হিমেল একবার তার মায়ের দিকে তাকালো, আর একবার অবনীর দিকে, আর অবাক দৃষ্টিতে প্রশ্ন করল, ওরে তোর বড় ভাই নিয়ে আইছে, সাথে তোর হোটেলের মালিক আর তার বউও আসছিল। তারা চলে গেছে একটু আগে। তুই ওরে কিছু কস না। সাদা লোককে হারাতে নেই মনি, পরে সারা জীবন কাইন্দে মরতে হয়। ও অনেক বড় লোকের মেয়ে মা, আমাদের চার আনার দাম তারা দেয় না। খালি খালি মায়ায় জড়িয়ে লাভ নেই। মায়ের মুখে অবনীর পক্ষে কথা শুনে হিমেল খুব খুশি হলো। তুই চুপ কর। আমরা কি তাকে বাড়ি যাইয়া পয়রা থাকবো নাই? মাইয়াডারে ফেরির উপর ফেলাই থুয়ে চইলা আইসিরি। কি পড়ান রে মনি তোর? ও, এসব কথাও নালিশ করা হয়ে গেছে? অবনীর দিকে তাকিয়ে বলল হিমেল। ফেলবো না, আমি জানি ফেললেও যাবে না, তাই চলে এসেছিলাম। খবরদার, এমন কাজ আর কোনোদিনও করবি নে। হিমেলের মা অবনীর গায়ে মাথায় আদরের পরশ বোলাতে লাগলো, আর হিমেলকে শাসন করলো। হিমেলের কথা শুনে অবনী ফুকুসকে মনে মনে বলল, ফাঁকা তো পাই, তারপর আমায় ফেলে আসার ঝাল মেটাবো। আমাকে এমন বিপদে ফেলে এসে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সেই মজা বের করবো আমি। রংধনু কি শুধু শুধু বলি? মনে হচ্ছে কিছুই জানে না, এমন ভাবে ভাব নিচ্ছে লম্বুটা। মা, সবাই খেতে আসেন, খাবার দিচ্ছি রান্না করে। আপু, তুমিও আসো। হিমেলের বড় ভাবি এসে সবাইকে খাবার খাওয়ার জন্য ডাকলো। ভাবিকে দেখে হিমেল অবনী দুজনেই লজ্জা পেল। হিমেলের কানের কাছে এসে তার ভাবি ফিসফিস করে বলল, কি ব্যাপার, আজকে দেখে যেমন টাস্কি ছিল নাকি? আজ তো মনে হয় আর খাওয়া লাগবে না। ঠাকুরপুর, ভাবি তুমি না আগে বলবা না এই আত্মীয়র কথা? তাহলে তো আমি পালিয়ে যেতে পারতাম, আর বিপদে পড়তে হতো না। আগে বলবা তো। তুমি আবার পালাইতে? এগুলো হলো আমাদের মন গলানোর ধান্দা। তলে তলে সবই ঠিক আছে। বিয়েটা মনে হয় এবার করতেই হবে, তাই না? সেই ব্যবস্থায় করতে মাতবার বাড়ি গেছে তোমার বড় ভাই। কি সত্যি? চমকে উঠে দাঁড়ালো হিমেল। আরে আরে, বসো, আর ঢং করতে হবে না। মনে হয় ভাজা মাছটা উল্টো খেতে জানো না। মুখে বলছে ভয় করে, আর মন চাইছে তাড়াতাড়ি বিয়েটা হোক। এসব আমরা বুঝি। চুপি চুপি দেবরকে খোঁচা মেরে বলতে লাগলো হিমেলের ভাবি।
ভাবি এইটারে তোমার বোনের মতো ভেবে তোমার বাপের বাড়ি রেখে আসো। বিপদ বিপদ, সারা ফেরিতে রেখে আসলাম, আবার চলে এসেছে আমার গলায় দড়ি দেওয়ার জন্য। দেখা যাক কি করেন গুরুজনেরা। তোমার মনের ভিতর যে আনন্দ উপভোগ করছো এটা মুখে বলা লাগবে না, আমরা বুঝতে পারছি। এই ভাবি যাও তো, খাবার দাও। হিমেল আর তার ভাবি ঘরের এক কোণে বসে দুষ্টুমি করতে লাগলো। হিমেলের মা তাদের দুষ্টুমি দেখে বেশ আগেই ঘর থেকে বেরিয়ে গেলেন। হিমেলের ভাবি বললেন, খাবার রেডি করছি, বিয়ের আগে হবু বউর সাথে কিছু বলার থাকে বলতে পারো। দরজা টেনে ঘর থেকে বেরিয়ে এলেন হিমেলের ভাবি। সরি, তোমাকে এইভাবে রেখে স্বার্থপরের মতো আমার চলে আসাটা উচিত হয়নি। তোমাকে অনেক ঝামেলা পোহাতে হলো। আসলে মানুষ চাইলেও অনেক সময় মনের বিরুদ্ধে কাজ করতে হয়। হিমেল অপরাধীর মতো অবনীকে কথাটা বলল। সমস্যা নেই তো, আমি তো যুদ্ধ করতেই এই পথে পা রেখেছি, মাঝপথে হাঁপিয়ে উঠবো কিভাবে? অভিমানের দৃষ্টিতে হিমেলের কথার উত্তর করল অবনী, আর বিছানা ছেড়ে ঘরের পাশের জানালার পর্দা সরিয়ে সেখানে গিয়ে দাঁড়ালো। বাইরের ঝলমলে জ্যোৎস্না, জানালার পাশে পুকুর ঘিরে জ্যোৎস্নার আলো উপচে পড়ছে। টিনের ঘরের জানালা পেয়ে অবনীর মুখে জ্যোৎস্নার আলো এসে পড়ছে। তাতে অবনীর মুখটা স্বর্ণের ন্যায় চকচক করছে। ভীষণ এক ভালো লাগার ভেতরে ডুবে আছে হিমেল। যুদ্ধ করতে হলে অভিমানের পাল্লা ভারী করতে কেন হবে শুনি? প্রিয়জনকে কাছে পাওয়ার বিশৃঙ্খলায় অবনী স্তম্ভিত, বিমূঢ়। মুখে আর কোনো বাক্য আসছে না তার। তবুও হিমেলের খোঁচামারা কথার উত্তর দিল অবনী। একা একা যুদ্ধ করতে হবে কেন আমায়? সেই যে আমার জন্য এক আকাশ সুখ কিনতে চাওয়া, এগুলো কি ফেলে আসার জন্য সাজানো কথা ছিল? মুহূর্তে এমন মন গড়া কথা কেন বলতে হবে? যদি একটুতেই এত ভয়, তাহলে চুপ থাকাটাই ভালো। কারণ মিথ্যা প্রয়াস নেয়া আর পরিচিত মুখে অপরিচিত হিংস্র দৈত্যের হাসি দেখার সমান কথা। প্রকাশের গভীরতা কম, অপ্রকাশে অতল। ভালোবাসা কখনো দাড়িপাল্লা দিয়ে মাপা যায় না, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। এই যে দেখো, আজ কত সুন্দর জ্যোৎস্নার আলোয় চারদিক বিমোহিত। এই আলো কি রোজ দেখা যায়? যায় না। আর যদি প্রতিদিন জ্যোৎস্না সবাইকে আলো দিত, তাহলে সে তার মাধুর্যতা, মর্যাদা দুটোই হারাতো। হিমেলের কথা শুনে অবনী মনে মনে ভাবছে, মানুষটা ভাঙবে তবুও মচকাবে না। আজ পর্যন্ত ক্লিয়ার করে একটা বার বলো না তোমায় ভালোবাসি, আবার ঘুরিয়ে পেঁচিয়ে অযথা কত বাক্য খরচ করে। ইচ্ছে করছে গরম পানির ঝাপটা মারি, কিন্তু তা তো সম্ভব না। যা হওয়ার আমারই হবে, তাই সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। না জানি আবার কোন ব্যবস্থা করবে। একদিকে আমি চিন্তায় মরছি, অন্যদিকে উনি আমাকে প্রেমের বাণী শোনাতে ব্যস্ত। অবনী, অনেকক্ষণ ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, তা হচ্ছে না। কথাটা এখনই বলে ফেলাটা খুবই জরুরি। হিমেল বলল অবনীকে। বলো না কি কথা, আমি শুনতে চাই। অবনী ব্যাকুল হয়ে হিমেলকে বলল, কথাটা হচ্ছে, হ্যাঁ বলো। তোমার কি আমাদের বাড়িটা পছন্দ হয়েছে? অতি আশায় ঘি ঢালার মতো করে অবনীর ব্যাকুল হৃদয়টা মুহূর্তে চুপসে গেল। তুমি কি আমার সত্যি এই প্রশ্নটা করতে চেয়েছিলে? রাগান্বিত দৃষ্টিতে অবনী বলল, আমি অযথা আশা করে ফেলি। আমার বোঝা উচিত এই গোমরামুখ লম্বুটা আমায় আর কখনো, আর যাই হোক, ভালোবাসার কথা বলবে না। অযথাই খানিকটা আশা করে বসলাম। হ্যাঁ, কেন? হেই পুচকি, তুমি আমাকে কি গালাগাল করছো? বিড়বিড় করে কি বলছো তুমি? আচ্ছা, তুমি কি সবার ক্ষেত্রেই এমন, নাকি শুধু আমার বেলায়? কেমন বলো তো? হায় রে, কাকে কি বলি? অবনী বিড়বিড় করে বলল। এমন সময় দরজার কাছে খটখট শব্দ করে ভেতরে আসার অনুমতি চাইছে হিমেলের বড় ভাইয়ের বউ। অবনী হিমেল ভাবির আগমনের ভাব টের পেয়ে দুজনেই লজ্জা সংকোচ বোধ করল, আর পূর্বের জায়গায় যেয়ে বসলো। কি গো, খাবার খাইতে হবে না? শুধু গল্প করতে চলবে? সারা জীবন তো গল্প করে আছে, আসো খেতে আসো। হিমেলের বড় ভাবে হাস্যোজ্জ্বল মুখে বলল, ভাবি আর গল্প কিভাবে হবে? সে তো আমার প্রতি বিরক্ত, চলে যেতে চায়। ভাইকে বলে এগিয়ে দিয়ে আসো। সে ঘুরে বালি, তোমাদের রুচি ভঙ্গ করতে হবে না। তলে তলে সবই চলে, আর আমরা বললেই হরতাল। তোমার বড় ভাই ভাগ্য বাড়ি থেকে আসলেই বোঝা যাবে কতদূর এগোইছে। আর বউরা বেশি ভালোবাসা দেখালে বেটা মানুষ পেয়ে বসে। কি কও অবনী আপু? হিমেলের ভাবে দুষ্টমি করে তাদের দুজনকে কথাগুলো বলল। রাতের খাবার শেষে বাড়ির সবাই একসাথে হিমেলের বাবা মায়ের ঘরে বসে আছে। বেশ রাত হয়ে গেছে। হিমেলের বড় ভাই এখনো বাড়িতে ফেরেনি।
তাই হিমেল মাতবরের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা করলো। এমন সময় হিমেলের বড় ভাই আর 2-3 জন লোক তাদের বাড়িতে আসলো। মহিলারা সব অন্য ঘরে চলে গেল, আর হিমেলের বাবা, বড় ভাই, হিমেল সবাই একসাথে বসলো। সবাই হিমেলের থেকে অবনীর সম্পর্কে জানলো। অনেক সময় কথাবার্তা বলার পর সবাই সিদ্ধান্ত নিলেন আগামীকাল বিয়ের ব্যবস্থা করবে। অল্প অল্প করে বাড়িতে বেশ মানুষের আনাগোনা শুরু হলো। কেউ অবনীকে দেখছে, কেউ হিমেলকে, কেউ আবার মুরব্বীদের মুখের কথা শুনছে। এই যেন এক বিয়ে বাড়ির হইচই শুরু হয়েছে হিমেল অবনীকে কেন্দ্র করে। রাত 2টা বেজে গেছে, বাড়িতে কেউ ঘুমের নামগন্ধও নেই। গ্রামের মানুষ যে যার বাড়িতে সবাই চলে গেছে। ঘুম ঘুম চোখে অবনী ঘরের মধ্যে খাটের উপর বসে টিনের বেড়ায় হেলান দিয়ে আছে। চোখে মুখে দুশ্চিন্তার আভা। কেউ না জানুক, সে তো জানে তার পরিবারের কেউ বসে নেই। কখন না জানি চলে আসে তার কোনো অবকাশ নেই। এতদিনের বাসনা পূর্ণ হবে তো, নাকি আবারও কালো মেঘে ছেয়ে যাবে সবকিছু? অবনী তার দাদাকে খুব ভালো করে চেনে। পৃথিবীর যে প্রান্তেই যাক, অবনীকে তারা খুঁজে বের করতে পারে, এটাই অবনীর চিন্তা। ইতিমধ্যে অবনীর পরিবার খুলনা এসে হাজির। তার বাবা, মা, দাদা, নানু, খালামণি সবাই। তারা খুলনা পৌঁছে প্রথমে হিমেলের দোকানে গেল। হিমেল যখন ঢাকাতে কাশেমের সাথে চলাফেরা করত, তখন কাশেমকে বলেছিল তাদের হোটেলের ঠিকানা। সেই ঠিকানাকে কেন্দ্র করে সবাই এসে হাজির হয়েছে অবনীকে খুঁজে বের করতে। হিমেলদের পাশের হোটেল থেকে সব তথ্য জানতে পারল অবনীর দাদা কাশেম। সবাই ভোর হওয়ার অপেক্ষায় একটা আবাসিকে উঠেছে তারা। পূর্ব দিক থেকে সূর্য ওঠে, চারপাশের অন্ধকারকে ছুটি পাঠালো। আলোয় ভরে গেছে গ্রামের রাস্তাঘাট। গ্রামের মানুষগুলো বেশ মিশুকে, তাই কোথাও কোনো ঘটনা ঘটলে কারো জানতে বাকি থাকে না। ইতিমধ্যে গ্রামের মানুষ সবাই জেনে গেছে হিমেলকে ভালোবেসে বিয়ে করার জন্য ঢাকার একটা মেয়ে চলে এসেছে। সবার মধ্যে এখন এই একটাই টপিক ঘুরে বেড়াচ্ছে। দলে দলে সব বয়সী মানুষ অবনীকে দেখতে আসছে। আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে অবনী ও হিমেলকে। কোনো কথায় এখন আর হিমেল কষ্ট পাচ্ছে না, কেননা এখন আর হিমেলের হৃদয়ে অবনীর জন্য ভালোবাসার কোনো কমতি নেই। কাউকে প্রচণ্ড অবহেলার পর যদি তার প্রতি ভালোবাসার অনুভূতি কাজ করে, আর তা যদি ভালোবাসায় রূপ নেয়, তাহলে সেই ভালোবাসা ঠুনকো থাকে না। সেই ভালোবাসা পায় ভয়ঙ্কর রকমের শক্তি, সাহস। তার দৃষ্টান্ত এখন হিমেল ও অবনী। হিমেল প্রকাশ না করলেও অবনী তার একমাত্র চাওয়া পাওয়া হয়ে উঠেছে। সকাল থেকে হিমেলের বড় ভাই দৌড়াদৌড়ি করছে ঠিকঠাক মতো হিমেল অবনীর বিবাহ সম্পূর্ণ করার জন্য। বাড়িতে মহিলারা রান্নাবান্নার আয়োজন করছে। হিমেলের কাজিন ও ভাবিরা এসেছে অবনীকে বিয়ের জন্য রেডি করতে। তারা অবনীকে নিয়ে টিউবওয়েলের থেকে গোসল করিয়ে লাল রঙের একটা শাড়ি পরিয়েছে। লাল শাড়িতে বেশ মানিয়েছে অবনীকে। বাড়িতে অনেক মানুষ, তাই অবনীর দিকে তাকানোর সুযোগ নেই হিমেলের। তারপরও এ কাজ সে কাজের কথা বলে এক পলক দেখার জন্য হিমেল অবনীর কাছে বারবার ছুটে আসছে। দুজনের মনে সুখানু ভাব হচ্ছে প্রতীক্ষিত একটা ক্ষণকে ঘিরে। মেরুন রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামাই অসম্ভব সুন্দর দেখাচ্ছে হিমেলকে। কম বেশি কাছের কিছু আত্মীয় স্বজন এসেছে হিমেলদের বাড়িতে। সবার মনে আনন্দের ছড়াছড়ি। যে যার মতো হিমেল অবনীর এই বিশেষ দিনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে। অবনীর কাছে আজ এমন একটি দিন, যে দিনটার অপেক্ষায় গোটা বছর পার করতে হয়েছে উৎকণ্ঠা হয়ে। ক্ষণে ক্ষণে পিপাসার মতো হৃদয়টা শুকিয়ে আসছে তার। পাওয়ার আনন্দের থেকে হারিয়ে ফেলার অভিসংখ্যা প্রবল আকার ধারণ করেছে অবনীর ভেতরে। প্রতিটি সেকেন্ড যেন ঘন্টার মতো দীর্ঘ সময় মনে হচ্ছে। কেন এত বিড়ম্বনার শিকার হচ্ছে মনের ভেতরটা, সে প্রশ্নের উত্তর কে দিবে? থালা ভর্তি খাবার নিয়ে হিমেলের বড় ভাইয়ের বউ অবনীর কাছে এসেছে। না বোন, খাবারটা খেয়ে নাও। সে কখন দুটো খেয়েছিল, তার খবর আছে? বুঝো তো, বাড়িতে মানুষের দল নামছে, ঠিক মতো তো তাই কাজ কাম করতে পারছি না। তাই কিছু মনে করো না, আবার খাইয়ে সুটকি বানিয়ে ফেলছি তোমাকে। হিমেলের ভাবি খাবারের থালা টেবিলের উপরে রেখে অবনীকে বলল, কি যে বলেন আপু, আপনার আদর আমার কাছে অনেক বড় পাওয়া। খাবার কোথায় খেলাম না, একটা না একটা তো খেয়েই যাচ্ছি। আপনার অনেক কষ্ট হচ্ছে না? দেখুন না, আমি আপনাকে একটু হেল্প করবো, তাও পারছি না। হিমেলের বড় ভাবি বেশ ভালো মনের মানুষ। অবনী আসার পর থেকে তাকে বেশ আদর করছেন তিনি। তার পরিশ্রমের কোনো কমতি নেই কখনো। তারপর সবার সাথে হাসি মুখে কথা বলে। এগুলো দেখে অবনী তাকে মন থেকে আপন বোনের মতো ভাবতে শুরু করেছে। কোথায় আর তোমাকে আদর করলাম,
তুমি আসার পর থেকে দুদণ্ড বসার সময় পেলাম না, তোমার সাথে গল্প করতে পারলাম না, তোমাকে আদর করার সময় হলো কই? আল্লাহ জানে সবই বাবা, এবার খেয়ে নাও। আপু, হিমেল কি কিছু খেয়েছে? লজ্জায় রাঙা হয়ে হিমেলের ভাবিকে প্রশ্ন করলো অবনী।